এর একটা বিষয়, পূর্বে এটা ছিল না। এজন্য যার যার মার্কায় শেষে ভোট করবে, দলীয় ইস্তেহার তার থাকবে, এবং যখন এরা এখান থেকে বিজয় হয়ে আসবে তখন একটা সরকার, ইতিমধ্যে জানেন জাতীয় সরকার করার ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এসএফটিভির নিয়মিত আয়োজন লায়লা কনভেনশন হল নিবেদিত জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকে যিনি অতিথি হিসেবে এসএফটিভির স্টুডিওতে হাজির হয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান সজীব। তো ওনার কাছে, যেহেতু তিনি আমাদের এখানে আজকে প্রথম, আর চুয়াডাঙ্গা জেলাতে চরমোনাইয়ের অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কার্যক্রম পরিচালনা হয়, সেই পরিচালনার মুখ্য ভূমিকা যিনি পালন করেন তিনি হচ্ছেন হাসানুজ্জামান সজীব। তো ওনার কাছে আমরা জানতে চাইব, যেহেতু বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানটি হচ্ছে যে জনতার জিজ্ঞাসা, তাই জনতার জিজ্ঞাসা নিয়েই আমরা রাজনৈতিক নেতাদের কাছে প্রশ্ন করে থাকি, আর জনতার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের কাছে, আর এসএফটিভির মাধ্যমেই সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবার চেষ্টা করি। তো আজকে আমাদের এসএফটিভির স্টুডিওতে এসে কেমন লাগছে হাসানুজ্জামান সজীব? আলহামদুলিল্লাহ, এসএফটিভি অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভালো লাগছে? ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, যেহেতু একেবারেই দ্বার প্রান্তে নির্বাচনের ব্যাপক ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন, এই জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার কাছে প্রথমে একটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আসলে চরমোনাই বলতে যেটা বোঝায়, যতটুকু মানুষ জানে, সেটা হলো চরমোনাই বলতে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি জায়গা, একটি পীর সাহেবের জায়গা, সেখানে আসলে ধর্ম প্রচারের কাজ করে থাকে। তো সেই জায়গা থেকে আসলে সেই চরমোনাই সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। পাশাপাশি চরমোনাইয়ের একটা ধর্ম প্রতিষ্ঠান থেকে রাজনীতিতে কেন আসতে হলো, এটা হচ্ছে যে জনতার প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে এসএফটিভিকে, আর দেশ এবং বিদেশে যারা এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই চরমোনার বেশ কিছু মিশন আছে আমাদের, এটা আপনাকে আগে জানতে হবে। আমাদের বর্তমান মিশন হচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটি। এই মুজাহিদ কমিটির মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীনি দাওয়াত পৌঁছানো হয়। আমাদের আরেকটি হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মিশন। আমাদের মরহুম শাইখ রহমতুল্লাহর একটা ঘোষণা ছিল যে বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন চলছে, এটা একটা মিশন। আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা রাষ্ট্রকে পরিবর্তন করা একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তা আমাদের 1924 সালে আমাদের বর্তমান যিনি পীর সাহেব আছেন, ওনার দাদা সৈয়দ ইসাহাক রহমাতুল্লাহ আলাইহি মূলত 1924 সালে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন চরমোনাই, এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সাথে মানুষের ব্যক্তিগত আমল পরিবর্তন করার জন্যই এই তরিকার কাজ উনি শুরু করেন। পরবর্তীতে আমাদের বর্তমান পীর সাহেবের আব্বা মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সাথে তিনি অনুভব করলেন যে বাংলাদেশের মানুষের ব্যক্তিগত আমরা পরিবর্তন করতে সক্ষম হচ্ছি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা, এই রাষ্ট্র যদি পরিবর্তন করতে হয় তাহলে এখানে ক্ষমতার পরিবর্তন করতে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশের আইন কানুন পরিবর্তন করা সম্ভব হবে। তার আগে আমাদের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা হয় সর্বপ্রথম 1987 সালে 13ই মার্চ। 1987 সালে 13ই মার্চ 1987 সালে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন চরমোনাই, এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সাথে মানুষের ব্যক্তিগত আমল পরিবর্তন করার জন্যই এই তরিকার কাজ উনি শুরু করেন।
তার আগে আমাদের শাইখ রহমতুল্লাহ আলাই কিন্তু নিজের সংগঠন প্রতিষ্ঠার আগে তিনি কিন্তু আমাদের বটগাছে একবার ভোট হয়েছে, আপনারা জানেন, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। ওই সময় কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের নির্বাচনে কিন্তু প্রধান নির্বাচনের দায়িত্ব উনি পালন করছে। আচ্ছা, তার আগেও বিভিন্ন সময় ইসলামিক দলের সাথে উনি কর্মী হিসাবে, দায়িত্বশীল হিসাবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করছে। কিন্তু উনি অনুভব করলেন বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে আমাদের এই দেশ স্বাধীন করা হয়েছিল, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারা এই লক্ষ্য অর্জন দ্বারা থেকে পিছু পা হয়েছে। এজন্য তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 2008 সালে নিবন্ধন কমিশনের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে আমাদেরকে শাসনতন্ত্র এই শব্দটাকে বাদ দিতে হয়েছে। এখন বর্তমানে শাসনতন্ত্র বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে আমরা নিবন্ধন পাই এবং আমাদের রাজনৈতিক নিবন্ধন নম্বর হচ্ছে 34। তাহলে 1987 সালে তৈরি একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করলো, সেটা 2008 সালে এসে যে নামটা নিয়ে আপনারা রাজনৈতিক অঙ্গনে আসলেন, সেই নামটাতে আসলে কেন বাধা সৃষ্টি হলো, আর কেনই বা আপনারা এই শাসনতন্ত্র কথাটা বাদ দিলেন? দেখেন, বাংলাদেশ মূলত এখন পর্যন্ত স্বাধীনতার পরে এখন পর্যন্ত কিন্তু শরিয়া আইন বা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন কিন্তু প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করেনি। আর যে দেশে ইসলামের বিপক্ষে আইন থাকে সেই দেশে আসলে অনেক কিছুই এরকম সমস্যায় পড়তে হয়। আচ্ছা, এই সমস্ত কারণেই আমাদেরকে আসলে আমাদের ইচ্ছা না থাকার সত্ত্বেও আমাদেরকে নামটা বাদ দিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে নিবন্ধন নিতে হয়েছে। তাহলে জাতীয় স্বার্থে আপনাদেরকে আপোষ করতে হয়েছে? আমাদের এটা জাতীয় স্বার্থেই আমাদের এটা আসলে নামটা আমাদের আপোষ করতে হয়েছে। যেহেতু আগামী যে ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনের আমরা 5 আগস্টের পর থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইসলামী শক্তিগুলোর একটা ঐক্যমতের জায়গায় কিন্তু আসার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে জামাতের সাথে ইসলামী আন্দোলনের যে ঐক্য হওয়ার যে জায়গাটা, তো সেই জায়গাটা কি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে? এটার কারণ কি? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল। বলতে পারেন যে ব্যতিক্রম ধর্মী কি জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ 87 সালে প্রতিষ্ঠাতার পরে আমাদের কিন্তু অনেক সুযোগ এসেছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের আমিরি কথা হচ্ছে ইসলামকে বিসর্জন দিয়ে, ইসলাম দেশ এবং মানবতার বাইরে আমরা কখনোই কারোর সাথে আপোষ করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব না। আচ্ছা, 2001 সালে দেখেন সবাই কিন্তু কোনো না কোনো দলের সাথে নির্বাচন করছে, ইসলামী আন্দোলন তখনও কিন্তু কখন যায় না। এবার 2024 5ই আগস্টের পরে আমরা দীর্ঘ 16 বছর একটা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যেই সারা বাংলাদেশ বলা যায় একটা কারারুদ্ধ অবস্থায় ছিল। সেখান থেকে ছাত্র জনতা এবং ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন সম্মুখ ভূমিকা কিন্তু পালন করছে। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। ইসলামী আন্দোলন নায়েবে আমির উনি 5ই আগস্টের দিন একেবারে কিন্তু মিছিলের সামনে উনি অবস্থান করেছেন এবং হাজার হাজার তার কর্মী বাহিনী নিয়ে ওই গণভবন দখল করার জন্য কিন্তু তিনি রওনা দিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে, শুধু এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর বাংলাদেশের চিত্র পাল্টে গিয়েছে। ঈশ্বর চরমনায় অনুভব করলেন যে বাংলাদেশের যে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা আসলে ইসলাম দেশ এবং মানবতার জন্য তারা ভাবেনি। আমরা দেখতে পাই যে বিভিন্ন সরকার ক্ষমতায় যায়, আমরা 91 সালে দেখছি দুর্নীতি কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, 96 সালে পরও আমরা দেখছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এই বিগত 15 বছর 16 বছর দেখলাম যে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ, বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা, এটা আসলে বাংলাদেশের মানুষের টাকা বিদেশে পাচার করা হচ্ছে, বিদেশে বেগম পাড়া বানানো হচ্ছে আমাদের দেশের টাকা, যেখানে এখনো বাংলাদেশের মানুষ না খেয়ে কিন্তু রাত যাপন করে। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী শাসন আমলে কিন্তু আপনাদের দলের যিনি সিনিয়র নায়েবে আমির আছেন অর্থাৎ ফয়জুল করিম সাহেব,
উনি বিভিন্ন সময় দেখেছি যে জামাত সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেছেন। তো এখন সেই জায়গা থেকে এখন বর্তমানে আবার তাদের সাথে জোট বাঁধছেন, এটার পিছনের কারণ কি? দেখুন, জামাত ইসলামের যে আকীদাগত সমস্যা, এটা কিন্তু এখনো আমাদের আমির এবং নায়েবে আমির এখনো কিন্তু সেই যে কথা আগেও বলছে সেটার উপরেই কিন্তু অটল আছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে এক বাক্স নীতি চরমোনাই পীর সাহেব ঘোষণা করেছেন। জামাত তার জামাতের জায়গায় থাকবে, রাজনৈতিকভাবে তার আকীদাগত নিয়ে সে সেখানে থাকবে, আমাদের আকীদাগত যেগুলো আমরা থাকবো, অন্যান্য দল থাকবে। কিন্তু এই জাতির মুক্তির জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মে থাকলেও এক বাক্স নীতিতে একটা সমঝোতার মাধ্যমে এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমাদের পীর সাহেব চরমোনাই উদ্যোগ নিয়েছেন এবং সেটা এখন 11 দলে রূপ নিয়েছে। তো আমাদের বিভিন্নভাবে আপনারা দেখেছেন, আমাদের নায়েবে আমির এবং আমির স্পষ্ট বলেছেন, আমরা কিন্তু আগেও যা বলেছি জামাত সম্পর্কে এখনো কিন্তু সেই কথার উপরেই আমরা আছি। তাহলে সেই জায়গা থেকে আপনারা জোটগতভাবে নির্বাচন করে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে সেক্ষেত্রে যেখানে আপনাদের আকীদাগত মত পার্থক্য রয়েছে, তো সেই জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তখন কি এই মত পার্থক্য তৈরি হবে না? দেখেন, একটা রাষ্ট্র একটা বৃহৎ কিন্তু একটা অংশ। একটা রাষ্ট্র কিন্তু ছোটখাটো কোনো পরিবার নাই, ছোটখাটো কিন্তু কোনো কিছু না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য ছোটখাটো বিভিন্ন মতভেদ বিভিন্ন দলে থাকতেই পারে, কিন্তু সার্বিকভাবে ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে, মানবতার উপকারে যেটা করা প্রয়োজন সেটাই করা হবে তখন। তো রাজনৈতিকভাবে আপনারা যেহেতু জোটবদ্ধভাবে আগামী দিনে ইলেকশন করার চেষ্টা করছেন বা চিন্তাও করছেন, সেক্ষেত্রে আপনারা, আমরা যতটুকু জেনেছি আর কি, সেক্ষেত্রে আপনারা 150টা সিট জামাতের কাছে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের যে চিত্র, সেই চিত্র থেকে 150টা সিটে অংশগ্রহণ করা বা নির্বাচন করা বা সেক্ষেত্রে জয়ী হওয়ার কি সামর্থ্য বাংলাদেশ ইসলামী আন্দোলনের আছে কিনা? দেখেন, আপনি প্রথমে যে কথাটা বললেন, আসলে মিডিয়া একই ভুল করে, সেটা হচ্ছে জোট। আমরা কিন্তু বলেছি আমরা কারোর সাথে জোট করছি না, আমরা কিন্তু আসন সমঝোতা করছি। আচ্ছা আচ্ছা। সারা বাংলাদেশে 300 আসন, 300 আসনে যে দলের প্রার্থী বিজয় হওয়ার সম্ভাবনা আছে তাকেই সেখানে প্রার্থী করা হবে। এজন্য আসলে জোট না, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে। আর দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আগেই বলেছি যে 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আপনাদের নির্বাচনী ইস্তেহার এবং জামাতের নির্বাচনী ইস্তেহার কি আলাদা হবে? এখন দেখেন, নির্বাচনী ইস্তেহার এক একটা দলের কিন্তু এক এক রকম থাকে। নির্বাচনী ইস্তেহার তারা, আর একটা বিষয় আপনি জানেন যে বর্তমান নির্বাচন কমিশন একটা নিয়ম করছে যে সমঝোতার মাধ্যমে হোক, জোটবদ্ধভাবে হোক, যে নির্বাচনই হোক না কেন, এই কিন্তু যার যার মার্কা নিয়ে তাকে ভোট করতে হবে। এই একটা বিষয়, পূর্বে এটা ছিল না। এজন্য যার যার মার্কায় শেষে ভোট করবে, দলীয় ইস্তেহার তার থাকবে, এবং যখন এরা এখান থেকে বিজয় হয়ে আসবে তখন একটা সরকার, ইতিমধ্যে জানেন জাতীয় সরকার করার ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। যেহেতু হচ্ছে যে জোটের সাথে হচ্ছে আপনারা নির্বাচন করার চেষ্টা করছেন বা একটা ঐক্যমতের জায়গায় আসছেন, তাহলে আগামী দিনে সেই জায়গা থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি তখন আপনাদের এই যে মত পার্থক্য যদি তৈরি হয়, তখন তাহলে কি পদক্ষেপ নেবে দল? দেখেন, রাষ্ট্র আমরা সমঝোতা, যেটা আমরা 11 দলে বর্তমান আলোচনার মাধ্যমে আমরা 11 দল আছে, আসলে একটা পর্যায়ে তাদের সাথে সমন্বয় হয়েছে বলেই তো 11 দলীয় একটা সমঝোতার মাধ্যমে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের 11 দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা সার্বিক বিবেচনা করে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম এগিয়ে নিতে পারবো। জোট যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাহলে প্রথমত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে কি আপনাদের প্রধান কাজ হবে, নাকি ভিন্ন কোনো? দেখেন, আমাদের নায়েবে আমির ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ঘোষণা দিয়েছেন যে আমরা শরিয়া ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। আর শরিয়া এরকম নাই যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখবো, মেয়েদের কর্মসংস্থান থেকে তাদের সেখান থেকে বের করে দেওয়া হবে, মেয়েদের কর্মসংস্থান সুযোগ থাকবে না, মেয়েদের ঘর থেকে বের হতে পারবে না। আসলে এরকম না। ইসলাম সবসময় নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আচ্ছা, আমরা যদি আমাদের যদি ক্ষমতায় আসে ইসলামী সমঝোতার মাধ্যমে, মেয়েরা আসলে সবচেয়ে বেশি অধিকার পাবে। এটা আমাদের পূর্বে যদি তাকান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন আইমে জাহিলিয়াত যুগ ছিল, তখন কিন্তু মেয়েরা নির্যাতিত ছিল। মেয়েরা তখন কিন্তু
স্বামীর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিল, মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। এক কথায় মেয়েদের কোনো মূল্য ছিল না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মেয়েদের সম্পত্তির অধিকার বলেন, মেয়েদের দাসত্ব বলেন, এটা থেকে সব রেহাই পেয়েছে। তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। আমাদের বাংলাদেশেও যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, মেয়েরা বর্তমান দেখেন 5 থেকে 10% চাকরি করে বর্তমানে। কিন্তু আপনি ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা তাদের চাকরির আশা করি যে তাদের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশে অনেক পার্সেন্ট চাকরি তাদের বৃদ্ধি পাবে এবং তারা স্বাধীনভাবে চলতে পারবে। একটু সিস্টেমের পরিবর্তন করতে হবে আমাদের। দেখেন এখন প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, কিন্তু এবং মেয়ে এবং পুরুষ পাশাপাশি বসে এখানে লেখাপড়া হয়। আসলে একটু যদি আপনি সিস্টেমে পরিবর্তন করেন, যে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মেডিকেল যদি আমরা একটু আলাদাভাবে প্রতিষ্ঠা করি, তাহলে কি হবে? মেয়েদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এজন্য ইসলাম আসলে নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে আসলে জনগণ কেন ভোট দিয়ে নির্বাচিত করবে? প্রত্যেক রাজনৈতিক দলের দেশের বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন আছে। এই স্বাধীন বাংলাদেশে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি কন্ট্রিবিউশন আছে, যেটার কারণে হচ্ছে যে এই প্রজন্ম আপনাদেরকে নির্বাচনে নির্বাচিত করবে? দেখেন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 1971 সালে আমাদের যে চরমোনার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আসলে মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় একটা কেন্দ্রস্থল ছিল। এলাকার মানুষের একটা সেখানে অবস্থান ছিল, তারা নিরবধভাবে সেখানে থাকছে, খাওয়া দাওয়া করছে। সে সময় আমাদের এই চরমোনার তরিকা, যেহেতু ইসলামী আন্দোলন সে সময় আমাদের ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধা সহ ওই অত্র এলাকা, বিশেষ করে হিন্দু ভাইদেরকে তা কিন্তু ব্যাপকভাবে আমাদের ওই মাদ্রাসায় তাদেরকে জায়গা দেওয়া হয়েছে এবং তাদেরকে সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ইসলামী আন্দোলন 87 সাল থেকেই বাংলাদেশের রাজনীতি কাজ করছে। আপনারা যদি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এদেশে যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসে, নাস্তিকতারা যখন লেখনের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হয়, যখন আমাদের প্রিয় নবীকে গালি দেওয়া হয়, যখন ইসলামকে নিয়ে গালি দেওয়া হয়, সর্বপ্রথম যে রাজনৈতিক দলটা মাঠে পাবেন সেটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং বিশেষ করে আপনারা জানেন যে আমরা টিপাইমুখীবাদ, এটা একটা পরিচিত বাংলাদেশের টিপাইমুখী অভিমুখে কিন্তু আমাদের লং মার্চ ছিল। মিয়ানমারে যখন মুসলমানদেরকে নির্বিচারে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন আমার মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু অর্থনৈতিকভাবে এবং সার্বিক সব কিছু বিনিময়ে তাদের পাশে আমরা কিন্তু দাঁড়াইছি। সেই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন সময় বন্যা দুর্গত, বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের গত নোয়াখালী, কুমিল্লাতে গত বছরের কথা বলি, আমি নিজে সেখানে গেছিলাম। আমাদের চুয়াডাঙ্গা থেকে আমরা ইসলামী আন্দোলনের ব্যানারে 40টা পরিবারের ঘর আমরা সেখানে নিজ অর্থায়নে সেখানে আমরা করে দিয়ে এসেছি। এরকম বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু সবসময় বন্যার্তদের পাশে আমরা দাঁড়াই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে মানবতার সেবার জন্যই আছে, মানবতার কল্যাণেই কাজ করে। এজন্য সময়ের পরিক্রমায় ইসলামী আন্দোলন মানুষের একেবারে অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে ইসলামের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না কখনো। আমরা আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় ইসলামকে অগ্রাধিকার দিয়েছি আমরা। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমরা গত ইউনিয়ন নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা নির্বাচনের প্রার্থী ছিল আমাদের। বিশেষ করে সিটি কর্পোরেশনের দিকে যদি তাকান, রংপুরে আমাদের সেখানে সেকেন্ড হয়েছে। তারপর আপনারা জানেন বিগত নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি। আমাদের গাজীপুর, ঢাকা সিটি, তারপর আমাদের বরিশালের কথা আপনারা সকলেই জানেন যে সেখানে আমাদের মেয়র প্রার্থী আমাদের নায়েবে আমির ছিলেন। আসলে মানে ওখানে যারা আছে ভোটার, শতভাগ ভোটার মধ্যে অধিকাংশ ভোটারের মতামত যেখানে মেয়র তো ফয়জুল করিম সাহেব, সেখানে সেই নির্বাচনের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং নির্বাচনের ব্যাপক কারচুপির মাধ্যমে কিন্তু সেখানে পরাজিত করা হয়েছে আমাদের। জি, আমরা ফয়জুল করিমকে এটাও বলতে শুনেছি, আসলে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার সম্পর্কে উনি একটা বিস্তর পরিচয় মানুষের জানিয়েছেন এবং দিয়েছেন। তো সেক্ষেত্রে সেই সময় মনে হয়েছে যে আসলে এনারাও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বা আওয়ামী লীগের ঘরানার রাজনীতি তারা করছেন। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো দলের
সুবিধা হোক এরকম কথাও কিন্তু কখনো বলে না। সবসময় এদেশের ইসলাম দেশ এবং মানবতার সাথে কথা বলে। যখন যে অন্যায় করে তার বিপক্ষে কিন্তু ইসলামী আন্দোলন সবসময় মাঠে ময়দানে জোরালো ভূমিকা রাখে। আপনারা দেখেছেন যে আমার যত চ্যানেল আছে বা আপনি যদি এখন সার্চ দেন যে ফয়জুল করিম সাহেব কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে বেশি কিন্তু উনি কথা বলেছেন মাঠে ময়দানে। তাহলে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনের আপনারা তাহলে কি জোটে থাকছেন শেষ অবধি পর্যন্ত? জামাতের সাথে কি জোটে নির্বাচন করবেন নাকি এককভাবে হচ্ছে যে আপনারা নির্বাচন করবেন? যতটুকু জানি 268টি আসনে আপনারা হচ্ছে যে মনোনয়ন দাখিল করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিতরে এখন শেষ অবধি পর্যন্ত কি সিদ্ধান্ত আছে? দেখেন, আমি আগেই বলেছি আসলে এটা জোট না, এটা হলো আসন সমঝোতা। আসলে আমরা জোটের, বাংলাদেশের জোটের এই রাজনীতি দেখতে দেখতে আমরা আসলে জোটটাই আমাদের মানে মুখস্থ হয়ে গেছে। আসলে এটা সমঝোতা, আসন সমঝোতা। তো আমাদের বর্তমানে আপনারা জানেন যে গতকালও আমাদের কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে 11 দলীয় জোটের প্রধানরা, 11 দলীয় দলের প্রধানরা সেখানে উপস্থিত হয়েছে এবং আমাদের সমঝোতা ইনশাল্লাহ হবে এবং আমাদের প্রার্থী কে কোন আসনে হবে সেটা চলমান আছে। কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ করা হবে সেটা। আচ্ছা, যেহেতু আপনি হচ্ছেন চুয়াডাঙ্গা জেলার 2 আসনের মনোনয়ন প্রার্থী, যদি এই নির্বাচনে আপনি যদি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা 2 আসনের মানুষের জন্য সর্বপ্রথম কি ধরনের কাজটা আপনি করবেন? দেখেন, আমাদের চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি এলাকা, আর সীমান্তবর্তী জেলায় বেশ কিছু সমস্যা থাকে। তার মধ্যে প্রধান একটি সমস্যা ছিল মাদক। আমাদের সীমান্তবর্তী এলাকা থাকার কারণে মাদকের সয়লাব, এই মাদকে কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের পারিবারিকভাবে কলহ, বিবাহ বিচ্ছেদ, এই ধরনের অনেকগুলো কাজ কিন্তু এই মাদকের কারণে হয়ে থাকে। তা আমি যদি নির্বাচিত হই, এই মাদককে চুয়াডাঙ্গা থেকে না বলার জন্য, যা যা করার জন্য সেটা করা হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলা মূলত একটা কৃষি প্রধান একটি জেলা। এখানে 80% মানুষ কৃষক। আমাদের এখানে তেমন কোনো কলকারখানা নাই, একটি মাত্র কলকারখানা আছে, দর্শনা কিরোয়ান কোম্পানি। এই 80% কৃষকের বেশ কিছু সমস্যা আমরা দেখি তাদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন কৃষক তার ঘাম ঝরানো অর্থ দিয়ে যখন ফসলটাকে ঘরে নিয়ে আসে, আসার পরে কিন্তু সেটা সংরক্ষণ করার জন্য কোনো ব্যবস্থা নাই, তখন অল্প মূল্যে বাজারে বিক্রি করতে কৃষক বাধ্য হয়। এ কারণে যদি আমি ক্ষমতায় যাই, আমরা প্রত্যেকটা উপজেলায় একটা হিমাগারের ব্যবস্থা করব। কৃষকরা তার কষ্টার্জিত ফসল সেখানে রাখবে, রাখার পর যখন বাজার সুবিধাজনক মনে হবে তখন তারা সেখানে সেটা বিক্রি করবে। আরেকটা বিষয় দেখেন যে আমাদের এই কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও আমাদের কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে চুয়াডাঙ্গা যেহেতু অস্থায়ী রাজনীতি বলা হয়, রাজধানী বলা হয়, এখানে কিন্তু কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই। এটা চুয়াডাঙ্গা মানুষের দীর্ঘদিনের দাবি যে অত্র এলাকাটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার ব্যাপারে দাবি আছে। তো আমি সর্বপ্রথম এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে চুয়াডাঙ্গা আরেকটা জিনিসের অভাব আছে, যে মানুষের আসলে মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে মানুষের স্বাস্থ্য। মানুষের স্বাস্থ্য হচ্ছে একটা মৌলিক অধিকার, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আমরা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্যগুলা কমপ্লেক্সগুলো আছে সেখানে তো চিকিৎসা নাই বললেই চলে। আমাদের জেলা পর্যায়ে যে হাসপাতাল আছে সেখানেও আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই নগণ্য। মানুষের ন্যূনতম একটু সমস্যা হলেই আমাদেরকে রাজশাহী যেতে হয়, ঢাকাতে যেতে হয়। আসলে আমাদের এলাকার মানুষ যেহেতু কৃষি প্রধান এলাকা, মানুষ অর্থনৈতিকভাবে সেই রকম সচ্ছল নয়। যখন একটা মানুষকে ঢাকায় যেতে বলা হয়, অর্থনৈতিকভাবে সে দুর্বল হওয়ার কারণে সে কিন্তু যেতে পারে না, সে কিন্তু তার অর্থনৈতিক অবস্থার কারণে তাকে ধুকে ধুকে কিন্তু তার জীবনটা শেষ হয়েছে। এজন্য আমাদের উদ্যোগ থাকবে আমার, যেখানে একটা অন্তর্ভুক্তকে মেডিকেল কলেজ যদি আমরা করতে পারি, তাহলে এই অত্র চুয়াডাঙ্গা এলাকার মানুষ তার স্বাস্থ্যগত যে সমস্যা, এই সমস্যা সম্মুখীন হবে ইনশাআল্লাহ। দর্শক, লায়লা কনভেনশন হল নিবেদিত এসএফটিভি নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের যিনি অতিথি ছিলেন
ওনার কাছে জনসাধারণের যে প্রশ্ন, জনতার যে জিজ্ঞাসা, সেই প্রশ্নগুলো ওনাকে আমরা করেছি এবং উনি সাবলীলভাবে উত্তর দিয়েছেন। আসলে নির্বাচনের সময় আমরা দেখি প্রতিটি রাজনৈতিক দলের নেতারাই যেনারা নির্বাচন করেন প্রত্যেকেই আসলে গালভরা বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে থাকেন জনগণকে। প্রত্যেকেরই চিন্তা থাকে যে আসলে আমি আমার আশ্বাস দিয়ে জনগণকে আসলে নির্বাচনী ইশতেহার এবং ব্যক্তিগত আশ্বাস দিয়ে জনগণের ভোটটা নেওয়ার প্রধানত লক্ষ্য। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশে আসলে গালভরা আশ্বাস নাই, প্রত্যেকের জায়গা থেকে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তার নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবে। সে নির্বাচিত হোক আর না হোক, যেহেতু একজন রাজনৈতিক লিডার জনগণের নিয়েই তারা কাজ করেন। আসলে যদি জনগণমুখী এবং জনগণের স্বার্থ নিয়ে যদি কাজ করে থাকেন রাষ্ট্র এবং জাতির জন্য, অবশ্যই শুধু নির্বাচনে পাশ করলে নয়, নির্বাচনের ফলাফল না হলেও পরবর্তীতে জনগণ নিয়ে কাজ করবে, এই প্রত্যাশাই আমরা শেষ করছি। সকলে আমাদের আগামী দিনের অনুষ্ঠান দেখার জন্য সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।